আসসালামু আলাইকুম। আজ 21 সেপ্টেম্বর 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ ডাক্তার জাহেদের সঙ্গে পিনাকি ইলিয়াসের দ্বন্দ্বের রহস্য কি? ডক্টর ইউনূসের সঙ্গে কেন সফর সঙ্গী হলেন বিএনপি, জামাত, এনসিপির নেতারা? পিআর হলে আওয়ামী লীগ ফিরে আসবে, মন্তব্য মান্নার। এবার বিস্তারিত। রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে একাট্টা হয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এক স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন লিখেছেন, সময় এসেছে ইউনূসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া। আগে মামলা শেষ হয়নি, তার উপর আরেক মামলা। ডিজিএফআইয়ের ইন্ডিয়ান ঘেটু জাহেদের ব্যাপারে ফেসবুকে লিখেছি, আমি তাকে নিয়ে ভিডিও করব, আর তাতেই মামলা করা যায়। বাহ! অথচ প্রথম আলো কুকুরের ছবি দিয়ে আমাদেরকে ঈদ মোবারক জানায়, তাতেও মামলা করা যায় না। এসব বালছাল করে কি লাভ হবে? ইউনূস মিয়া, আর সহ্য করা হবে না। তোমার পছন্দের কিছু লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়ে একটা বিপ্লবকে ধ্বংস করে দিবা, আর আমরা চুপ থাকবো মনে করার কোনো কারণ নেই। একটারেও শান্তিতে থাকতে দিব না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তার জাহিদুর রহমানের সদ্য ডিভোর্সি স্ত্রী আনা নাসরিন ফেসবুকে লিখেছেন, আদালত যদি ব্যর্থ হয় আদালতের গোপনীয়তা রক্ষায়, তাহলে আমরা বিচার প্রার্থীরা কোথায় যাব? গতকাল আমি ইউটিউবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছি। অথচ অবাক করার বিষয় হলো, মামলার নথি আমার আইনজীবী পর্যন্ত হাতে পাননি। এমনকি আমি নিজেও সেই অর্ডার কপি এখনও পর্যন্ত চোখে দেখিনি, যে কারণে এখনও প্রেস রিলিজ দিতে পারেনি। অথচ কয়েক ঘন্টার মধ্যে সেই নথি আসামির হাতে পৌঁছে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা এত তাড়াতাড়ি তদন্ত কমিটির কাছেই যাওয়ার কথা না। আদালতের সেই নথি কি আসামির হাতে আগে পৌঁছে যায়? অন্যদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ডাক্তার জাহেদকে চেপে ধরেছেন। কদিন আগে তার ভেরিফাইড ফেসবুককে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ডাক্তার জাহিদ একটু উত্তর দিক। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আর কেউ চেয়ারপারসন হতে পারবে? একজন আলেম কি সিপিবির প্রেসিডেন্ট হইতে পারবে? সেই হিসাবে তো জামাত অনেক বেশি ইনক্লুসিভ। জামাত ইসলামের আমির একজন হিন্দুকে হইতে বলাই তো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের জন্যই অপমানজনক। একটা ইসলামী দলের আমির কেমনে একজন হিন্দুকে হইতে হবে? আশ্চর্যজনক। বিএনপি বা সিপিবি এগুলো আইডিওলজিক্যালি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বামপন্থী দল, যেখানে নেতৃত্বে থিওরিটিক্যালি যে কোনো যোগ্য ব্যক্তি আসতে পারে, কিন্তু বাস্তবে পরিবারতন্ত্র বা পার্টির কাঠামোগত জড়তা সেইটা হইতে দেয় না। অন্যদিকে জামাত আইডিওলজিক্যালি ইসলামিক পার্টি, এখানে হিন্দু আমির হওয়ার দাবি করা মানে পার্টির ঘোষিত সনদের বিরুদ্ধে যাওয়া। তাই এটাকে ইনক্লুসিভনেস এর মাপকাঠি করা আসলে ভুল তুলনা। ইনক্লুসিভনেস মানে হচ্ছে ভিতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নমত বা বহুত্ববাদ কতটা জায়গা পাচ্ছে। বিএনপি বা সিপিবির ক্ষেত্রে নেতৃত্ব পরিবার কেন্দ্রিক বা নির্দিষ্ট ব্লক দিয়ে নিয়ন্ত্রিত। বিএনপিতে জিয়া পরিবারের বাইরে কাউকে চেয়ারপারসন বানানো সম্ভব হয়নি। এমনকি অস্থায়ী পরিস্থিতিতেও, যেমন খালেদা জিয়া জেলে থাকাকালে, তারেক রহমানের হাতেই লিডারশিপ থেকেছে। যদি জামাতকে হিন্দু আমির না দিতে পারার কারণে এক্সক্লুসিভ বলা হয়, তবে বিএনপিকেও প্রশ্ন করতে হবে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন কোনো হিন্দু বা বৌদ্ধকে কখনো দেশের প্রেসিডেন্ট বা দলের চেয়ারপারসন করা হয়নি? একটা ইসলামী দলের আমির হিন্দু না হতে পারাটা আদর্শগতভাবে যৌক্তিক, কিন্তু তথাকথিত সেকুলার জাতীয়তাবাদী বা বাম দলগুলোর নেতৃত্বে কেন পারিবারিক রাজতন্ত্র কায়েম থাকবে? সেটাই আসল প্রশ্ন। রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান তার ফেসবুক পেজে লিখেছেন, আমার প্রাক্তন স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে। আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করেছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেব না। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি। আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে, এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার অ্যাক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেল করা যাবে এমন কোনো দুর্বলতা আমার নেই। গত 17 সেপ্টেম্বর আমি আমার স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি, যা সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে নয়, দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা। তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাথে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই। আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান,
প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জানা গেছে, এই সফরের বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি অংশ নেবেন এই রাজনৈতিক নেতারাও। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সাথেও একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতেই প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি কিছু সেশন আছে যেখানে আমাদের পার্টিসিপেশন আছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটা মিটিং আছে। রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার কারণ নিয়ে সংবাদ সম্মেলনে কিছু ধারণাও দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছিলেন, যেহেতু আমরা একটি রূপান্তর পর্যায়ের দিকে এগোচ্ছি এবং দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হওয়ায় শেষ কয়েক মাসের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এসব কাজের ধারাবাহিকতার বিষয়ে অবগত থাকে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ অবশ্য মনে করেন, রাজনৈতিক ঐক্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও রাজনৈতিক দলগুলোকে সাথে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা। সম্ভবত তিনি একাই এই ঝুঁকিটা নিতে চাচ্ছেন না, রাজনৈতিক দলকেও তিনি এই ঝুঁকির মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, যাতে রাজনৈতিক দলের দিক থেকে এই বিষয়ে কোনো বিরোধিতা না আসে, সেটাও লক্ষ্য থাকতে পারে। এছাড়া তিনটি রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সমাধানের পথ খুলতে পারে বলেও মনে করেন ফয়েজ আহমেদ। তিনি বলেছেন, জাতিসংঘের মূল বৈঠকের সাইডলাইনে আরও অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে অনেক বিষয় একমত হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। এমনকি এসব আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর এর দাবিতে মাঠে কর্মসূচি ঘোষণা করেছে বা শুরু করেছে জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল, যার বিপরীতে অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কেন কেবল এই 3টি দলকেই বেছে নিল সরকার? প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, রাজনৈতিক মতে বা আদর্শে ভিন্নতা থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নে সব দলের মধ্যে এক ধরনের ঐক্য আছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্য দিয়ে সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে। এই সফরে কেবল 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিকেই নেয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা। আহমেদ বলেন, প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ও জামাত আর জুলাইয়ের সামনের সারিতে থাকা ছাত্র প্রতিনিধিদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এভাবেই হয়তো প্রতিনিধি বাছাই করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের টিমে যুক্ত হয়েছেন। আগামী 30 সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। শনিবার রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পিআরও পবন চৌধুরী এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আছেন। আগামী 30 সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। এ সময় কমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে পতিত আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয়, মাথা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মান্না বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে। নির্বাচনের প্রতীক ব্যাপারটা ভাইটাল, কিন্তু ডোমিনেটিং নয়। আগামী 5 মাসে রাজনীতিতে আরও অনেক কিছু ঘটবে, যা আমরা এখনও কল্পনাও করতে পারছি না। পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে এসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যের একটা সিলভার লাইন তৈরি হয়েছে, আশা করি এটি বাস্তবায়িত হবে।
নেত্রকোনায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে জেলা সদরের আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা জামাতে ইসলামীতে যোগ দেন। এ সময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামাতে ইসলামের ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা 2 আসনের প্রার্থী মাওলানা এনামুল হক। ওই সভায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপির সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। জামাতে যোগ দেওয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের গাছগড়িয়া গ্রামের বাসিন্দা। সাইদুর রহমান জানান, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলাম। দুঃসময়ে ত্যাগ থাকলেও সুসময়ে দলে মূল্যায়ন পায়নি। বর্তমান নেতারা ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের জায়গা করে দিয়েছে। হাইব্রিডদের অপকর্মের জন্য দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলে মূল্যায়ন না পেয়ে ইনসাফ ভিত্তিক দল জামাত ইসলামীতে যোগদান করেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটা কৌশলের কথা আপনাদেরকে বলবো যে কৌশলের কারণে আপনি অনেকের মন জয় করতে পারবেন। একটা মাত্র কৌশল, সেটা হচ্ছে শুদ্ধ সুন্দর ভাষায় আপনি আপনার কথাগুলো বলতে শিখুন। আপনি যদি শুদ্ধ উচ্চারণে সুন্দর শব্দচয়ন এবং বাক্য প্রয়োগে কথা তৈরি করতে পারেন, তাহলে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথার প্রেমে পড়বে। আপনি আপনার কথা দিয়ে যে কোনো বিষয়ে মানুষকে, তার হৃদয়কে জয় করতে পারবেন। সুতরাং আসুন আজ থেকে নেমে পড়ি, সুন্দরভাবে শব্দ চয়ন করে সুন্দর উচ্চারণে আমরা কথা বলবো, নিজের অনুভূতি ব্যক্ত করব, প্রয়োজনীয় শব্দ প্রয়োগ করে অন্যকে আকৃষ্ট করব। এই শব্দ দিয়েই পৃথিবীকে জয় করা যায়। কথা হচ্ছে পৃথিবীকে জয় করার অন্যতম একটা বড় মাধ্যম। এই পৃথিবীতে যত কিছু বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কথা। সুতরাং আসুন কথাকে সুন্দর শুদ্ধ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান সৌদি আরব সম্পর্ক এক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহর মতে এই চুক্তি মুসলিম ঐক্যের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। জিও নিউজের অনুষ্ঠান জিরগাতে সানাউল্লাহ বলেন, এই চুক্তি দুটি বড় শক্তিকে একত্রিত করেছে। পাকিস্তানের পারমাণবিক সামর্থ্য ও সৌদি আরবের অর্থনৈতিক প্রভাবের ফলে এটা এক ধরনের সম্ভাব্য সুপার পাওয়ার অবস্থান তৈরি করছে। তিনি চুক্তিটিকে মুসলিম বিশ্বের জন্য শুভ লক্ষণ বলে বর্ণনা করেন। রানা সানাউল্লাহ জানান, এতে প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধির ধারা অন্তর্ভুক্ত আছে। তিনি আরও বলেন, পাকিস্তানের উপর কোনো আক্রমণ হলে তা সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সৌদি আরবের উপর আক্রমণ হলে তা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, যা চুক্তির কৌশলগত গভীরতাকে তুলে ধরে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, আমাদের অবস্থান সবসময় স্পষ্ট, আমরা কখনো আগ্রাসন শুরু করি না। যদি ভারত আক্রমণ করে আমরা জবাব দেব। এ কথা উল্লেখ করে অতীতের সংঘাতে পাকিস্তানের শক্ত প্রতিক্রিয়ার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, পাকিস্তানের অবস্থান সবসময় প্রতিরক্ষামূলক ছিল। সানাউল্লাহ ইঙ্গিত দেন যে এই চুক্তি ন্যাটোর বাইরে নজিরবিহীন এবং এমনকি যুক্তরাষ্ট্রেরও কোনো আপত্তি থাকবে না। তিনি আরও বলেন, এই চুক্তি পাকিস্তানের অবস্থানকে আরও শক্তিশালী করছে, কারণ অন্যান্য দেশ এখন ক্রমবর্ধমানভাবে প্রতিরক্ষায় পাকিস্তানের সহায়তা চাইছে। বৃহত্তর প্রেক্ষাপটে তিনি বলেন, কাশ্মীর সমস্যা সমাধান এখন ভারতের জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই নেতৃত্বকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার এবং নিজেদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করার আহ্বান জানান। এর একদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত শফকত আলী খান পরিষ্কার করেন যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে খান বলেন, উভয় দেশের নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়াদ ও ইসলামাবাদ 17 সেপ্টেম্বর এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। কাতারে ইসরায়েলের হামলার 1 সপ্তাহ পর যা এই অঞ্চলের কূটনৈতিক হিসাব নিকাশকে ওলটপালট করে দেয়। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। ইসলামের পবিত্রতম স্থানের ভূমি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কয়েক দশকের পুরনো জোট যৌথ বিশ্বাস, কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ব্রিফিংয়ে মুখপাত্র যোগ করেন যে সফর চলাকালে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা হয়েছে এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরব ভ্রাতৃত্ব ও সহযোগিতার একটি অনন্য বন্ধনে আবদ্ধ এবং পাকিস্তানি জনগণ 2 পবিত্র মসজিদের ভূমির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।